স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। চোখ নামিয়ে হাসল সংগ্রাম। খানিক রসিক স্বরে, অভিবাদনের স্বরে বলল, ধন্যবাদ বেগম। আপনার এই ছোট জমিদার সাহেব ধন্য হলো এতে। হেসে ফেলল শ্যামা। সংগ্রাম তাল মিলিয়ে হেসে শ্যামার পায়ের দিকে হাত বাড়াতেই তৎক্ষণাৎ পা সরালো শ্যামা। কি করছেন? পড়িয়ে দিই পায়ে। না না, ছি, আপনি আমার পায়ে হাত দিতে যাবেন কেন? আমায় দিন, আমি পরে নেব। তোমার পায়ে হাত দিলে কি হবে? শ্যামা কিছু না বলে সিটিয়ে গেল ইতস্ততায়। সংগ্রাম বুঝল ওর ভাবগতিক। তপ্ত শ্বাস ফেলে বলল গুরু গম্ভীর স্বরে, বাধা দিও না। বলেই হাত বাড়াতে গেলে এবার এক ঝটকায় উঠে দাঁড়ালো শ্যামা। না, এমনটা করবেন না দয়া করে। আমায় দিন, আমি পরে নেব। আপনি আমার স্বামী, আর আমি আপনার অনেক ছোট। আমার পায়ে আপনার হাত দেওয়াটা খারাপ দেখায়। আপনি আমার পায়ে হাত দিলে অস্বস্তি হবে আমার। আমি তোমার স্বামী, আর তুমি হচ্ছ আমার স্ত্রী। আমার থেকে ছোট আর দোহাই দিচ্ছ তুমি। অথচ আমার স্পর্শে এর থেকেও 1000 গুণ বেশি অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছে তুমি। এটা আর এমন কি? হ্যাঁ, শ্যামা মাথা নোয়ালো। ঠোঁট টিপে কথাগুলো বলে থামলো সংগ্রাম। ফের বলল, এবার মোলায়েম কণ্ঠস্বর, কুসংস্কার আচ্ছন্ন থেকো না। আমি জানি তুমি কি ভাবছো। যা ভাবছো আর যার জন্য ইতস্তত বোধ করছো, সেসব অহেতুক ধারণা। তোমার পায়ে হাত দিলে আমার কিচ্ছু হবে না। না, তবুও আপনি আমার পায়ে হাত দেবেন না। সরুন, উঠুন। আপনি আপনি আমার জন্য এটা নিয়ে এসেছেন, এটাই অনেক। সংগ্রাম এবার বিরক্ত হলো। শ্যামার হাত টেনে বসালো ওকে। এবার রাশভারী কণ্ঠে বলল, স্বামীর অবাধ্য হতে নিয়ে ওকে। যদি আর একটা কথা বলো না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। চুপচাপ বসে থাকো। যদি বেশি অসুবিধাই হয় তাহলে চোখ বন্ধ করে রাখো। আমাকে বাধা দিয়ে কোনো লাভ নেই। আমি শুনবো না, ওকে? বলতে বলতে শ্যামা পায়ে হাত রাখল। শ্যামার ঠোঁট উল্টে আহত চোখে তাকালো। সংগ্রামের কথা অনুযায়ী পরক্ষণে চোখ বন্ধ করল। সংগ্রাম এক পলক চোখ উঁচিয়ে শ্যামাকে দেখে বাঁকা হাসল। হাঁটু মুড়ে বসা অবস্থায় শ্যামার এক পা নিচের হাঁটুর উপর রেখে অতি যত্নে নুপুর পরিয়ে দিল। অন্য পায়েও একইভাবে শ্যামার পা সংগ্রামের উরুর উপর। সংগ্রাম শ্যামার দুই পায়ের দিকে চেয়ে থাকলো কয়েক পলক। চিকন নুপুরের ছোট্ট ঘুঙুরে আলতো টোকা দিয়ে শব্দ তুলল ক্ষেন। উক্ত ক্ষীণ শব্দে ধীরে ধীরে চোখ খুলল শ্যামা। সাথে সাথে চোখাচোখি হলো সংগ্রামের সাথে। সংগ্রাম ভ্রু নাচাতেই শ্যামা চোখ নিচু করে পায়ের দিকে তাকালো। ওর তাকানোর ফুরসত পেরোতে না পেরোতেই সংগ্রাম মাথা ঝুঁকিয়ে ঠোঁট ছোয়ালো তার বেগমের পায়ের ওপরে পিঠে। তৎক্ষণাৎ বিদ্যুৎ বেগে এক ঝটকায় পা সরালো শ্যামা। হন্তদন্ত হয়ে বলল, কি করছেন আপনি? সংগ্রাম তৎক্ষণাৎ উত্তর করল না। শ্যামা কোলের উপর নিচের দুহাত আড়াআড়িভাবে রেখে থুতনি ঠেকালো হাতের ওপর। স্নিগ্ধ চোখে চেয়ে হিমশীতল কণ্ঠে বলল, ভালোবাসি আমার বেগমকে। আপনি অদ্ভুত ছোট জমিদার সাহেব। আপনার ব্যক্তিত্বের সাথে এসব মানায় না। আমার মতো মেয়ের জন্য নিজের ব্যক্তিত্বকে হীন করছেন না তো আপনি? তোমার মতন মেয়ে নয়, তোমার জন্য। তবে ব্যক্তিত্বকে হীন করছি না। তোমার জন্য নতুন করে জাগ্রত করছি নিজের প্রেমিক পুরুষালী সত্তাকে। আমার কঠোর ব্যক্তিত্ব অন্যদের সামনে তুলে ধরার জন্য, তোমার জন্য নয়। তোমার জন্য শুধু আমার প্রেমিক সত্তা। আমি আমার বেগমের প্রেমিক পুরুষ। তা বলুন বেগম, উপহার কি আপনার পছন্দ হয়েছে? ভীষণ। উঠে দাঁড়ালো সংগ্রাম। চায়ের কাপ আবার হাতে তুলে বারান্দার কোণার দিকে দাঁড়ালো। চুমুক বসানোর জন্য চায়ের কাপটা ঠোঁটের সামনে এগিয়ে নিয়ে যেতেই থমকালো সেখানে। দৃষ্টি নিচে পড়তেই কপাল কুঁচকালো সংগ্রাম। শ্যামা উঠে দাঁড়িয়ে বলতে বলতে এগোলো, আপনি তো আমায় উপহার দিলেন ছোট জমিদার সাহেব। আমি তো এখনো কিছু দিতে পারলাম না। আর কিছু বলতে পারল না শ্যামা। সংগ্রাম এক মুহূর্তের মধ্যে শ্যামার বাহু ধরে ওকে এক ঝটকায় পেছনের দিকে দেয়ালের সাথে ঠেসে ধরল। সংগ্রামের হাতের চায়ের কাপটা মেঝেতে পড়ে ঝরঝরিয়ে ভেঙে গুড়িয়ে গেছে মুহূর্তেই। আকস্মিক এমন এক প্রকার চোর আক্রমণে খেই হারিয়ে বড় বড় চোখে চাইল শ্যামা। সংগ্রাম শ্যামার পিঠের পেছনে দেয়ালে হাত দিয়ে শ্যামাকে ব্যথা পাওয়ার হাত থেকে বাঁচিয়ে নিয়েছে। শ্যামার বুকটা ছ্যাদ করে উঠেছে মুহূর্তেই। ঝটকা পেয়ে গলা শুকিয়ে এসেছে। সংগ্রামের চোয়াল শক্ত।
শ্যামা কম্পিত দৃষ্টিতে তাকিয়ে শুকনো ঢোক গিলে মিনমিন করল। কি হলো ছোট জমিদার সাহেব? শ্যামার বাহুতে নিচের শক্তিশালী হাতের বাঁধন আলগা করল সংগ্রাম। মুহূর্তেই শক্ত চোয়াল নরম করে বলল, কিছু না, ঘরে যাও। শ্যামার অদ্ভুত ঠেকল। পুনরায় ঢোক গিলল, চোখের চাহনি ভীত, জিভে ঠোঁট ভিজিয়ে শ্যামা আবার শুধালো, কি হয়েছে ছোট জমিদার সাহেব? বললাম তো কিছু না, ঘরে যেতে বলেছেন আমি। চলো ঘরে। শ্যামার হাত ধরে টেনে হিড়হিড়িয়ে ঘরের ভেতর ঢুকলো সংগ্রাম। শ্যামা আহাম্মকের ন্যায় বিস্ময় নিয়ে তাকিয়ে আছে সংগ্রামের পানে। ঘরে এসে শ্যামার হাত ছাড়ল সংগ্রাম। শ্যামার দিকে ফিরে স্বাভাবিক কণ্ঠে বলল, আমি বাইরে যাচ্ছি। শ্যামা অবাক লোচনে চেয়ে আছে। ওর এমন চাহনি দেখে সংগ্রাম বলল, কি হলো বেগম, কি দেখছো? চেয়ে থেকেই দুদিকে মাথা নাড়ালো শ্যামা। সংগ্রাম হাসল, বোধহয় জোরপূর্বক। শ্যামার মুখখানি দুহাত রাজলে নিয়ে বরাবর নেয় শক্ত করে চুমু খেল কপালে। শ্যামা নড়ল না একটুও। অন্য দিনের মতো লাজুকতায় মুখ নামালো না আজ। অনুভূতিতে আবিষ্মিত হয়ে চোখ দুটোও বুঝল না। ও মুখ বনে চেয়ে আছে। সংগ্রাম ওর ভাবভঙ্গি দেখে বলল মোলায়েম কণ্ঠে, নিচে অন্দরের বাইরে গ্রামের কিছু লোক এসেছে, ওরা উপরে চোখ তুলে দেখছেন আমাকে। যদি তোমায় দেখে ফেলতো তাই তোমাকে আমি ঘরে নিয়ে আসলাম। এখন আমি না ফেরা পর্যন্ত তুমি ঘরে থাকবে, ওকে? বাইরে কিন্তু একদম যাবে না। ঘরের বাইরে যেন পা না পড়ে তোমার। ভাবি খাবার দিয়ে যাবে, সেটাই খাবে, ওকে? আমি বালাকে বলে যাচ্ছি, ও থাকবে তোমার সাথে। কথাগুলো বলে থামলো সংগ্রাম। হাত বাড়িয়ে খাটের এক পাশ থেকে কালকের শালটা হাতে তুলে নিল। সেটাই জড়ালো গায়ে। আর এভাবে শালটা গায়ে জড়িয়ে গট পায়ে বের হলো ঘর থেকে। শ্যামার চাহনি এখনো আগের ন্যায়। সংগ্রাম চৈকাট পেরিয়ে ফের পেছন ফিরেছে। শ্যামার মুখের দিকে তাকিয়ে প্রতিক্রিয়া দেখায়নি আর, বরং নিজ হাতে দরজাটা টেনে চাপিয়ে দিয়েছে সে। অতঃপর চোয়াল শক্ত করেছে পুনরায়। হাত মুঠো করে চোখ বুঝে নিজেকে নিয়ন্ত্রণে এনে সিঁড়ি বেয়ে নেমে বেরিয়ে গেছে একেবারে। আর তাকায়নি কোনো দিকে। অন্দরের বাইরে বেরিয়ে সর্বপ্রথম সংগ্রামের সামনে পড়েছে তহুরা। তহুরার সাথে রিক্তা আর জবাও আছে। ওরা বোধহয় অন্দরের দিকে ঢুকছিল। সংগ্রামকে দেখে থেমেছে। সংগ্রাম চলমান অবস্থায় এক ঝলক দেখে নিয়েছে ওদের। পাশ কাটাতে গেলে তহুরা কণ্ঠ খাদে নামিয়ে ডাকল, ছোট জমিদার। দাঁড়ালো সংগ্রাম। চরম বিরক্তি নিয়ে কটমট করে তাকালো পেছনে। কপালের শিরা উপশিরা দৃশ্যমান সংগ্রামের। চোখ রক্তিম, দেখেই বোঝা যাচ্ছে রেগে আছে প্রচুর। সংগ্রামের অমন তিক্ত কটমটে চাহনি দেখে শুল্ক ঢুক গিল তহুরা। পাশ থেকে রিক্তা বলল, আমরা আপনার স্ত্রীর সাথে একবার দেখা করতে পারি ছোট জমিদার? আসলে কাল সুরবালার মুখে শুনেছি ওনার কথা, দেখিনি তো, তাই আর কি, যদি আপনার সমস্যা না থাকে। যাও ভেতরে। গম্ভীর গলায় এইটুকুনি বলেই ফির কটকটিয়ে স্থান ত্যাগ করল সংগ্রাম। প্রধান ফটকের বাইরে একজন দাঁড়িয়ে। পুরো শরীর কালো চাদরে মোড়ানো তার। পরনের সাদা লুঙ্গিটার নিচের অংশ আর চোখ দুটো দৃশ্যমান। গেটের বাইরে দেয়াল ঘেঁষে একপাশে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে লোকটা। সংগ্রামকে দেখে একটু এগোলো। সংগ্রামের সামনে এসে মাথা ঝাঁকিয়ে ইঙ্গিতে বোঝালো কিছু। অতঃপর দুজনে চলল একই পথে। অন্দর পুরো ফাঁকা। এদিক ওদিক তাকিয়েও কাউকে নজরে ঠেকল না। হেসেল থেকে ঝাঁঝালো গন্ধ নাকে লাগছে। রান্না চলছে। জব্বা আশেপাশে চোখ ঘুরিয়ে বলল, কেউ তো নেই এখানে, উপরে যাবি? এভাবে আমাদের যাওয়াটা কি ঠিক হবে? সুরবালা আছে তো, চল ওর কাছে যাই আগে, ওর ঘরটা তো দেখেছিলাম সেই দিন। তহুরার কথায় বিরক্ত হলো জবা। চোখ মুখ কুচকে খিটখিটে তপ্ত স্বরে বলল, আবার ওই মেয়েটাকে টানছিস কেন এখানে? ওই মেয়েটা নয়, ওর একটা সুন্দর নাম আছে, আর এটা ওরও বাড়ি, ওর কাছেই চল, ওই আমাদের ছোট জমিদারের ঘরে নিয়ে যাবে। রিক্তা মেয়েটার ওপর কথা বলে না কেউই। এবারও বলল না। ওদের সহপাঠী হলেও সবাই বেশ মেনে চলে ওকে। এই দিক দিয়ে অঙ্কুরও সবার মতোই। আর কাউকে পাত্তা না দিলেও রিক্তাকে বেশ ভালো মতোই মেনে চলে বলতে গেলে বাকিদের তুলনায় রিক্তার সাথে স্বাভাবিক আচরণ করে অঙ্কুর। রিক্তার কথা মতো সিঁড়ি ডেঙিয়ে বালার ঘরের দিকে এগোলো ওরা। এগোতে এদিক ওদিক তাকাচ্ছে তহুরা। সামনের ঘরটাই সংগ্রামের, বাইরে থেকে চাপানো। ওকে দিলে ভেতরটা দেখা যাবে। তহুরা একটু থেমে টিপে টিপে কয়েক পা এগোলো দরজার দিকে। অমনি চাপা সরে খেকিয়ে উঠল রিক্তা। এই কি করছিস, আসবি এদিকে? চমকে উঠে মিনমিন করলো তহুরা।
না মানে যাচ্ছি তো, চল না। পা চালাতে চালাতে জবা বলে উঠল। কি অদ্ভুত না, এত বড় জমিদার বাড়ি অথচ মানুষ নেই। দূরবীন দিয়ে খুঁজলেও একটা মানুষও পাওয়া যাবে না ঘরের বাইরে। এরা সারাদিন এত ঘরে বসে বসে কি করে বলতো? বিরক্তি আসে না এদের? নাকি জমিদার বংশের মানুষদের বিরক্তি নেই? বালার ঘরের বাইরে দাঁড়িয়ে বাইরে থেকে ঘরের দরজায় দুবার টোকা মারল রিক্তা। তিনবারের বেলায় দরজা খুলল বালা। সামনে রিক্তা, তহুরা আর জবাকে দেখে মুচকে হাসলো স্বভাব সুলভ। বলল উৎসুক হয়ে, আপনারা এখানে? আবার আসলাম আজ। তোমাকে দেখতে ইচ্ছে করছিল ভীষণ। ভিতরে আসতে বলবে না আমাদের? এমা, এভাবে বলছেন কেন? আসুন ভিতরে। ভেতরে ঢুকলো সবাই। জবা এদিক ওদিক চোখ বুলিয়ে দেখল, সাথে তহুরাও। মেয়েটার ঘরে বেশ দামি দামি আসবাবপত্র। ছোট্ট একটা ঘর, তবে বেশ গোছানো পরিপাটে। জবা চোখ ঘুরিয়ে বোধহয় খুঁজল কিছু, তবে কাঙ্ক্ষিত কিছু না দেখে রুক্ষ স্বরে বলল, কি করছিলে ঘরে? কিছু না তো, এমনি বসেছিলাম। বসুন আপনারা। একা একা বসেছিলে? তো আর কে থাকবে আমার সাথে? আমি তো একাই। রিক্তা বলল এবার। সব সময় একা থাকতে খারাপ লাগে না? এভাবে সারাদিন ঘরে একা একা থাকো, বন্দি লাগে না নিজেকে? বন্দি পাখি কখনো বন্দিত্বের স্বাদ বোঝে না আপা। সে তো অভ্যাস এসবে। বরং বন্দি পাখি যখন মুক্ত হয় তখন সে তার বন্দি জীবন সম্পর্কে অবগত হয়। মুক্ত জীবনের স্বাদ পেয়ে বন্দিত্বকে গরলের ন্যায় অনুভব হয়। আমি তো বন্দি সেই ছোটবেলা থেকেই। তবে বন্দি জীবনের স্বাদ কিন্তু অমৃতের ন্যায় ছিল আমার কাছে। এখনো আছে, শুধু সে নেই যে আমাকে এই বন্দি জীবনে অভ্যস্ত করেছে। এই চার দেওয়ালের মাঝে নিজেকে মানিয়ে নেওয়া শিখে গেছি আমি। এখন মুক্ত জীবন পেলেও সে জীবনযাপনের ইচ্ছে হয় না আমার। এভাবে ভালো আছি আমি। রিক্তা বিমূঢ় হয়ে শুনল কথাগুলো। বাকিদের মনোযোগ নেই ওর কথায়। জবা তো কান দিয়ে শুনলেও মন দিয়ে শোনেনি। মুখ বাঁকালো সে। বালা নরম হেসে বলল, দাঁড়িয়ে আছেন কেন আপা? বসুন। বসতে আসিনি আমরা। জবার তিক্ত স্বর, তিক্ততার পরিবর্তে শান্ত কণ্ঠ বালার। তাহলে আমার ঘরে আসার কারণ? আসলে আমরা ছোট জমিদার সাহেবের স্ত্রী মানে শ্যামাকে দেখতে এসেছিলাম আজ। ওই যে কাল বললে না, শোনার পর থেকেই না দেখা অবধি শান্তি পাচ্ছি না। কে এই শ্যামা? বালা একগাল হাসলো তহুরার কথায়। তাই তো চলুন, সংগ্রাম জোয়াদারের ঘরেই আছে বোধহয়। উনি ঘরে নেই, বেরিয়েছেন বাইরে। ওনার থেকে অনুমতি নিয়েছি, তুমি আমাদের নিয়ে চলো। 2 দিন পর তো চলেই যাব। শ্যামাকে না দেখলে মনটা খচখচ করবে। চলুন আমার সাথে। বালাকে অনুসরণ করে পিছু পিছু এগোলো সবাই। সংগ্রামের ঘরের সামনে এসে বাইরে থেকে কড়া নাড়ল বালা। চাপানো দরজা ভেতর থেকে খুলল শ্যামা। বালার সাথে চোখাচোখি হতেই মুচকে হাসলো দুজনেই। শ্যামা চোখে এপাশ ওপাশ করে সবাইকে দেখে নিল। নরম স্বরে বলল, ভেতরে আসুন। ভেতরে ঢুকেই তহুরা এদিক ওদিক চঞ্চল চোখে তাকিয়ে উত্তেজিত হয়ে ধরফরিয়ে বলল, ছোট জমিদারের স্ত্রী মানে ওনার বেগম কোথায়? বালা শ্যামার কাঁধে জড়িয়ে আলতো স্বরে বলল, এই তো আমাদের ছোট্ট জমিদার গিন্নি, সংগ্রাম জোয়াদারের বেগম, আমাদের শ্যামাবতী, শ্যামা সুন্দরী সংগ্রামী জোয়াদারের। শ্যামা চোখ নামিয়ে মৃদু হাসল। বালার কথা যেন বিশ্বাস হলো না কারো। জবা তহুরা চোখ গোল গোল করেছে। সমস্বরে উঁচু সন্দিহান গলায় আওয়াজ তুলল, ইনি সংগ্রাম জোয়ারদারের বেগম? সন্দেহ আছে? আপনাদের মিথ্যা বলবো না নিশ্চয়। তহুরা নাক কুচকে ব্যঙ্গ করে নোয়ানো গলায় বলল, না মানে আমি তো ভেবেছিলাম বাড়ির কোনো কাজের লোক হয়তো। তাই তো ভাবি, কাজের লোকের শরীরে এত দামি শাড়ি। আর কিছু বলতে পারল না। রিক্তা ধমকে উঠল। তোহরা? চমকে উঠে পিছিয়ে আসলো তহুরা। শ্যামার হাসি হাসি মুখটা চুপসে গেছে। আহত দৃষ্টিতে চাইল ও তহুরার দিকে। রিক্তা এগিয়ে গিয়ে বলল, মাশাল্লাহ, আসলে শ্যামা সুন্দরী তুমি। ভালো লাগলো তোমায় দেখে। তুমিও আমার ছোট হবে, তাই তুমি বলে সম্বোধন করলাম। কিছু মনে করো না। শ্যামা হাসলো জোরপূর্বক, হয়তো কণ্ঠে বলল, সমস্যা নেই, কিছু মনে করার অভ্যাস নেই আমার। যা খুশি বলতে পারেন, কিছু মনে করব না। দাঁড়িয়ে আছেন কেন? বসুন। এখন আর বসবো না, তোমাকে দেখতে এসেছিলাম, দেখলাম তো, এখন আসি। শ্যামা মুখে উত্তর করল না, ঘাড় কাত করলো আলতো। রিক্তা তহুরার দিকে ফিরে এতক্ষণে নরম চোখ মুখ শক্ত করে শক্ত কণ্ঠে বলল, চল নিচে। অলকা ঘরের দরজার কাছে বসে
হাঁটু জড়িয়ে পেছনের দিকে মাথা হেলিয়ে অতীব অবহেলিতের ন্যায় বসে আছে। চোখ দুটো অল্প ভেজা তার। কিছুক্ষণ আগে জাভেদ রূপাকে নিয়ে গেছে, এই নিয়ে চোখ ভেজেনি তার, বরং ভিজেছে ময়নার কথা শুনে। আওয়ালপুর থেকে খবর এসেছে ময়নাকে তালাক দিয়েছে মানিক। শুধু তালাক নয়, মারধরও করেছে ময়নাকে। এতদিনও মারধর করে এসেছে, যা সম্পর্কে অজ্ঞাত ছিল অলকা। এমনকি কোনোরূপ আবহাওয়াও পৌঁছয়নি তার কানে। মুখলেস জানত সবটা, তিনি পরিষ্কারভাবেই জানতেন, কিন্তু প্রকাশ করতে পারেননি কখনো। মেয়ের সুখের কথা এক মুহূর্তেই চিন্তা করে ভুল পদক্ষেপ গ্রহণ করেছিলেন তিনি। শ্যামার জায়গায় ময়নাকে বসিয়ে শ্যামার ভাগ্য খারাপ ভবিতব্য ময়নার নামে লিখে দিয়েছেন নিজ হাতে। যৌতুকের দাবিতে যখন শ্যামার বিয়ে ভেঙে যায়, তখন মানিকের মামা আশ্বাস দিয়েছিলেন ময়নার সাথে বিয়ে দিলে মুখলেসকে আর কোনো টাকা করেই বা যৌতুক দিতে হবে না। মুখলেসও টাকা বাঁচানোর তাগিদে কোনোরূপ চিন্তাভাবনা না করেই রাজি হয়েছিল মুহূর্তেই। তার রাজি হওয়ার পেছনে শ্যামাকে তাচ্ছিল্য করা ছিল অন্যতম অন্তরায়। এদিকে মানিক আর ওর মামার মনে যে অন্য কিছু চলছিল, এ ব্যাপারে একটুও ধারণা জাগেনি মুখলেসের মনে। মানিকের মামা প্রথম শ্যামার সাথে বিয়ে দিয়ে ধাপে ধাপে হুমকিস্বরূপ মুখলেসের কাছ থেকে টাকা আদায় করতে চেয়েছিলেন। শ্যামার গায়ের রং চাপা এই নিয়ে অবমাননা করলে মীর সংসার বাঁচাতে নিশ্চয়ই টাকা দিবে মুখলেস, এটাই ভেবেছিলেন মানিকের মামা। কিন্তু পর মুহূর্তে শ্যামার প্রতি মুখলেসের বিমুখতা দেখে সিদ্ধান্ত পাল্টেছেন তিনি। ময়না মুখলেসের আদুরের মেয়ে, এটা বুঝতে অসুবিধা হয়নি তার, তাই আদুরের মেয়েকেই খুঁটি বানিয়ে কাজে লাগিয়েছেন তিনি। বিয়ের 5 দিন পর থেকেই ময়নার উপর অত্যাচার শুরু করেছেন ধীরে ধীরে। মানিকের আম্মা মামা সবার উদ্দেশ্যই এক, সবাই যুক্ত একই সাথে। এক পর্যায়ে ময়নার প্রতি অত্যাচারের মাত্রা বেড়ে গেলে মুখলেসের কানে আসে সব কিছু। উপস্থিত মুহূর্তে টাকা দেওয়ার মুহূর্তে জাফর ব্যাপারের কাছ থেকে টাকা কর্জ নিয়েছিলেন তিনি। এভাবে বেশ কয়েকবার টাকা কর্জ নিয়ে মানিকের কাছে টাকা পাঠাতে হয়েছে তাকে। এদিকে জাফর ব্যাপারীকে টাকা শোধের জন্য শ্যামাকে কাজে লাগাতে চেয়েছিলেন তিনি। শর্ত ছিল শ্যামার সাথে ব্যাপারীর বিয়ে দিলে ব্যাপারীকে আর টাকা শোধ করতে হবে না। টাকা শোধের তাগিদে শ্যামাকে নিয়ে এক মুহূর্তও ভাবেনি মুখলেস। এই সবটাই ছিল ময়নার জন্য। তার সব চিন্তা ভাবনা ময়নাকে ঘিরে ছিল। তার আদরের মেয়ের গায়ে একটা ফুলের টোকা না পরার বিনিময়ে টাকা দিতে হতো তাকে। ময়নার বিয়ের পর থেকে অলকার অগোচরে এইভাবেই চলে আসছিল সব কিছু। এমনকি কাকরিবুড়ি নিজেও এইসব সম্পর্কে কিছুই জানেন না। আজ সবটা সবার কাছে পরিষ্কার। বারান্দার এক পাশে থম মেরে বসে আছে কাকরিবুড়ি, মুখলেস এক পাশে দাঁড়িয়ে। নীরবতা 3টি মানুষের মাঝেই। অলকার চোখ বেয়ে আরও কয়েক ফোঁটা পানি গড়ালো। এই মুহূর্তেও একটা চিন্তা মাথায় আসছে, কি আজব, ময়নার বিষয়ে এত কিছু ভাবল মুখলেস, অথচ শ্যামা, ময়নার সুখের তাগিদে শ্যামাকে বিসর্জন দিতেও একবারের জন্য ভাবলেন না তিনি। অলকার ডান হাতের উল্টো পিঠে ভেজা চোখ মুছল, হাসলো তাচ্ছিল্য, বলল মুখলেসের উদ্দেশ্যে, আপনার মতো বাপ খালি ময়নার মতো মাইয়ার জীবনেই আসুক, আর শ্যামার মতো মাইয়ার জীবনে না আসুক। এত কিছুর পরেও মুখলেস দাঁত পিষে উত্তর করতে ছাড়লেন না। কটাক্ষ করে বললেন তিনি, আমার মতো বাবা এই মাইয়ার ছিল দেখেই তোর ওই মাইয়ার কোনো একদিন তোর কোলে আইছিল। খালি দুর্ভাগ্য ওই মাইয়ার আম্মাটাও বোধহয় বাপের মতোই। আর কিছু বলতে পারল না মুখলেস। ঝাঁঝিয়ে উঠল অলকা। চুপ করুন, একটা কথাও কইবেন না আপনি। এত কিছুর পরেও একটু লজ্জা নাই আপনার? নিজের হাতে নিজের মাইয়ার জীবনটা নষ্ট করলেন, একটুও অনুশোচনা নাই আপনার মনে? কেমন বাপ আপনি? শ্যামার জীবন নিয়ে কোনো দিন ভাবতে কই নাই আপনারে, কিন্তু ময়না, ও তো আপনার মাইয়া, আদরের মাইয়া আপনার। ওর জীবনটা এমনি নষ্ট করলেন কেন? শুরুতেই কেন আমার মাইয়ারে ফিরাইয়া আনলেন না? এত কিছু কেন ঘটাইলেন আপনি? কেমন বাপ আপনি? চেহারা দেখে যদি মানুষ চেনা যাইতো তাহলে আমার ময়নার ভাগ্য এমন হইতো না আইস। সব দোষ তোর ওই মাইয়ার। ওই মাইয়ার বদ নজর পড়ছে আমার ময়নার জীবনে। ওই মাইয়ার বদ ভাগ্য আমার ময়নার জীবনে জুড়াইয়া গেছে। এখন তোর ওই মাইয়ার সুখে সংসার করব, জমিদারের লগে ভাগ্য খুইলা যাইব। তোর মাইয়ার দেখমু কেমনি সংসার করে। ওই আম্মা তো কইছিল অনেক আগেই ওই মাইয়ার বিদায় করতে, করি নাই আমি। এখন নিজে থেকে বিদায় হইয়া শান্তি দিতেছে না আমার অপয়া অলক্ষী মাইয়া। মাথায় চলে আছে আমার কোনো
কুক্ষণের যে ওই মাইয়া ঘরে তুলে আনছিলাম, আজ নিজের উপর নিজের আফসোস হইতেছে। অলকা উঠে দাঁড়ালো। এই লোকটার সাথে কথা বলার কোনোরূপ রুচি নেই তার। বিতৃষ্ণা জন্মেছে মনে, মন মস্তিষ্ক পচে গেছে অলকার। গত 19টা বছর ধরে এই সবই শুনে আসছেন তিনি। এখন তো শ্যামা নেই, তবু ওই মেয়েটাকে তাচ্ছিল্য করে কি পায়রা? অলকা শ্বাস ফেললেন, শান্ত কণ্ঠে বললেন, নিজের ওপর আফসোস হয় উচিত আপনার। ওই মাইয়া কইরা এক মাইয়ার জীবন নষ্ট করতে গেছিলেন না? এখন দেখেন আল্লাহ আপনার কর্মের ফল আপনার মাইয়ারে দিল। পাপ বাপরেও ছাড়ে না, আর এইদিকে আপনার পাপ আপনার মাইয়ারে ছাড়লো না। বাপের পাপের সাজা মাইয়া পাইল। কি দুর্ভাগ্য! ওই মাইয়াটা আপনার একলার না, আমারও। আপনার হিতাহিত জ্ঞান শূন্য কর্মের ফল আমার মাইয়াটা সহ্য করলো এতদিন। না জানি ওরা ওরে কত অত্যাচার করতো। আমার মাইয়াটা এই লাইগা এতটা বদলাইয়া গেছিল। আমি বুঝি নাই আমি। বলতে বলতে অলকা মুখে আঁচল চেপে ফুপিয়ে উঠলেন। ময়নার মলিন মুখখানা চোখের সামনে ভাসছে তার। ময়নার বলা কথাগুলো কানে বাজছে। ময়না তো কখনো ওভাবে কথা বলতো না। হঠাৎ মেয়ের এমন পরিবর্তন দেখেও কিছু ঠাউর করতে পারেননি অলকা। আজ নিজেই নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছে হচ্ছে। কেমন মা তিনি? কাকরি বুড়ি এতক্ষণে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন। চোখের পাপড়ি ভেজে তার। ময়না যে তার অতি আদরের। তিনি কোনো রকমে কাঁপা কাঁপা 3 পায়ে মোখলেসের সামনে গিয়ে দাঁড়ালেন। ছেলের দিকে মাথা তুলে চেয়ে জড়ানো ভঙ্গুর গলায় বললেন থেমে থেমে, আমার ময়নারে আইনা দে তুই, ওরে আমার কাছে ফিরাই আইনা দে। ওরা তো মারতো খুব, আমার ময়নার দেহে দাগ ফালাইয়া দিছে মনে হয়। ওর ধলা চামড়া মাইরের দাগ পড়ছে, আমি দেহি নাই কেন কোনো দিন। ওরে ফিরাইয়া আন তুই, আমি দেখবো আমার নাতনিরে। দুপুর গড়িয়েছে। উত্তাপহীন সূর্য মাথার ঠিক ওপর। গরম পড়ছে ধীরে ধীরে। দুপুরের ভ্যাপসানো রোদের তাপে গরম লাগে একটু আটটু। সংগ্রামের কথা মতো শ্যামা ঘর থেকে বেরোয়নি। শবনম একবার এসেছিল শ্যামার খাবার নিয়ে। প্রায় অনেকক্ষণ গল্প করে গেছে ও। বালাও অনেকক্ষণ সময় কাটিয়েছে শ্যামার সাথে। এখন চেচার ঘরে। শ্যামা খায়নি। খাবার ঢাকনা দেওয়া অবস্থায় পড়ে আছে। ঢাকনা তুলেও দেখেনি শ্যামা। সংগ্রাম আসলো একটু পর। কালো শালটা আড়াআড়ি নেই এখন। পুরো শরীর ঢেকে রাখা শালটা দিয়ে। সাদা পাঞ্জাবের নিচের অংশ ভেজা। দরজায় খট করে শব্দ হতেই হুড়মুড়িয়ে উঠে বসলো শ্যামা। সংগ্রামকে দেখে স্বস্তি পেল। অন্য দিনের মতো সংগ্রাম সবার আগে তাকালো না খাটের দিকে। শ্যামার দিকে ফিরল না। তৃষ্ণার্ত চোখ দুটো দিয়ে দেখল না শ্যামাকে। সেই সোজা এগুলো গোসলখানার দিকে। শ্যামা তাকিয়ে আছে। সংগ্রামের চোখ মুখে তীব্রতা, চোয়াল শক্ত বিভৎস। শ্যামা অবাক অবিশ্বাস্য নয়নে চেয়ে দেখল সংগ্রামকে। এই সংগ্রামকে কেমন অচেনা লাগছে। সকাল থেকেই একই মনটা খচখচ করছে শ্যামার। তার উপর সেই সকালের পর থেকেই সংগ্রামের এমন অদ্ভুত ব্যবহার। ঠিক বুঝে উঠতে পারছে না শ্যামা। প্রায় মিনিট 20 পর গোসলখানা থেকে বেরিয়েছে সংগ্রাম। এতক্ষণ শ্যামা বিচলিতের ন্যায় পায়চারি করছিল ঘরে। এদিক ওদিক হেঁটে হেঁটে বারবার তাকাচ্ছিল গোসলখানার দিকে। তবে সংগ্রামের বেরিয়ে আসার নাম নেই। দরজার খট শব্দে শ্যামা চৌকিতে তাকালো গোসলখানার দিকে। সংগ্রাম বেরিয়েছে। ফর্সা উত্তম শরীর উন্মুক্ত, পরনে আধো ভেজা লুঙ্গি। ফর্সা শরীর শ্যাকশ্যাকে দেখাচ্ছে খানিক। অনেকক্ষণ ভেজার পরে হয়েছে এমনটা। সংগ্রামের চোখ মুখ পাথরের ন্যায় নিরেট এখনো। শ্যামা এগিয়ে গেল ঝটপট করে। সংগ্রামের হাত ধরে উল্টে পাল্টে দেখল। ঠান্ডা পানিতে অনেকক্ষণ ভেজার ফলে হাতের চামড়া কুঁচকে গেছে কেমন। চোখ দুটো অস্বাভাবিক লাল। তা দেখে আফসোসের সুরে বিচলিত কণ্ঠে বলল শ্যামা, ইস, কি অবস্থা হয়েছে দেখুন তো। এতক্ষণ ভিজতে গেলেন কেন আপনি? সংগ্রাম মৃদু হাসল। শ্যামার উষ্ণ গরম হাত দুটো নিচে 2 হাতের মুঠোয় পুরে শান্ত কণ্ঠে বলল, কিচ্ছু হবে না এতে। কোথায় ছিলেন এতক্ষণ? গ্রামে গেছিলাম। তা তো জানি, কিন্তু এভাবে এসেই এমন সময় এভাবে এতক্ষণ ভিজলেন কেন? ঠান্ডা লেগে যাবে তো। এভাবে ভেজা শরীরে আরও কিছুক্ষণ তোমার সামনে থাকলে এমনিতেই ঠান্ডা লেগে যাবে। পোশাক পরতে দেবে নাকি এভাবে আটকে রাখবো আমাকে? আমি আপনাকে আটকে রেখেছি নাকি আপনি? সংগ্রামের হাতে ইশারা করে কথাটা বলল শ্যামা। সংগ্রাম নিজের হাতের দিকে তাকালো। ও তো নিজেই শ্যামাকে ধরে আছে। হেসে ফেলল সংগ্রাম, সাথে শ্যামাও। এতক্ষণে বুকটা হালকা হলো শ্যামার। সংগ্রাম হাসলে ওর ঠোঁটের ওপরের কোণের ঠিক ওপরের কালো আঁচিলটা চিকচিক করে ওঠে।
ওটাও যেন হেসে ওঠে সংগ্রামের ওষ্ঠাধরের সাথে তাল মিলিয়ে। হাসলে সংগ্রামের ঠোঁট একেবারে অধিক প্রসারিত হয় না, আলতো প্রসারিত হয়। এটাই যেন সৌন্দর্য বাড়িয়ে দেয় সংগ্রামের, যা চোখে লাগে ভীষণ। কোনো পুরুষ এতটা সুন্দর হতে যাবে কেন? সুন্দর হওয়ার সাথে সাথে তার হাসিটাও কেন এত সুন্দর হবে? শ্যামা বিমূঢ় নেত্রে চেয়ে আছে এক দৃষ্টে, চেয়ে থেকেই আনমনে বলল, আপনার হাসিটা অনেক সুন্দর ছোট জমিদার সাহেব। সংগ্রাম ভ্রু যুগল জড়ো করল, দুহাত শ্যামার দু কাঁধে রেখে একটু ঝুঁকে বলল, শুধু হাসি। আর আমি? আপনার সৌন্দর্যের বর্ণনা 1000 বার করেছি, আরও কোটি বার করলেও সেই সৌন্দর্যের বর্ণনা শেষ হওয়ার নয়। ঠিক তেমনই তোমাকে ভালোবাসার কথা আমি 1000 বার স্বীকার করেছি, আরও কোটিবার করলেও আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি তা প্রকাশ করতে পারবো না। তোমাকে বোঝাতে পারবো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার ভালোবাসায় কখনো খাত খুঁজতে এসো না বেগম, সন্দেহ করো না আমার ভালোবাসা নিয়ে। আমি সত্যি তোমায় অনেক ভালোবাসি, অনেক অনেক বেশি। এভাবেই আমার ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে আমার হয়ে থেকেছো সারা জীবন। আমায় কখনো ভুল বোঝো না। কথাগুলো কাতর শোনালো। শ্যামা অবাক হলো, অবাক স্বরেই বলল, এইভাবে বলছেন কেন? আপনার ভালোবাসায় কোনো দিনও খাত খুঁজতে যাব না আমি। আপনার মতো পুরুষ যে আমার মতো একটা সাধারণ মেয়ের প্রতি ভালোবাসার প্রকাশ করেছে, এটাই অনেক আমার জন্য। তার উপর প্রকাশের সাথে সাথে আপনি ভালোবাসেন আমায়, এটা তো অধিকের থেকেও অধিক আমার কাছে। আমি তো সব থেকে সৌভাগ্যবান নারী। আমি কি কখনো ভেবেছিলাম আমার মতো মেয়ের জীবনে আপনার মতো এত সুন্দর কেউ আসবে, যে আমাকে এত বেশি ভালোবাসবে, যার ভালোবাসার প্রকাশ ভঙ্গিতেই ভালোবাসার প্রকাশ পায়? তার ভালোবাসার সন্দেহ করি কী করে বলুন তো? আর বাকি রইল ভুল বোঝার কথা, সেটা তো কখনোই জন্মাবে না আপনাকে নিয়ে। ভুল তাকেই বোঝা যায়, তার প্রতি ভুল ধারণা করা যায় যে ভুল করে। আমার ছোট জমিদার সাহেব কখনো কোনো ভুল করতেই পারে না, তাকে ভুল বোঝা তো দূরের কথা। সংগ্রাম শ্যামার নরম হাত দুটো নিজের গালে রাখল, ঠোঁট ছোঁয়ালো হাতের তালুতে, বলল, যদি কখনো ভুল করেও ভুল হয়ে যায় তোমার ছোট জমিদার সাহেবের, তখন? ভুলের তো ক্ষমা হয়, শুধরে নেওয়া যায় ভুল। আপনি পারবেন না শুধরে নিতে? সংগ্রাম নিশ্চুপ, উত্তর করল না এই প্রশ্নের। শ্যামা তাকিয়ে থেকে মুহূর্ত কয়েকবার বলল, ঠান্ডা লাগছে তো, কাপড় পরে নিন। সংগ্রাম হাত ছাড়ল শ্যামার। শ্যামা খাটের ওপর থেকে আগে থেকেই বের করে রাখা সংগ্রামের ফতুয়া নিয়ে আসলো। সংগ্রাম পরে নিল সেটা। ওপরের কলারের বোতাম নিচে না লাগিয়ে শ্যামার কাছে আবদার করলো নিদারুণ কণ্ঠে, তুমি লাগিয়ে দাও বেগম। শ্যামা মুচকি হাসল, অতি যত্নে নিজের দায়িত্ব পালন করলো। সংগ্রাম ততক্ষণ এক ধ্যানে চেয়ে দেখল শ্যামার শ্যামলা মুখশ্রী। মেয়েটা তো আহামরি সুন্দর নয়, তবুও কেন এত সুন্দর লাগে সংগ্রামের কাছে? শ্যামার এই শ্যামলা সৌন্দর্য এত কেন প্রলুব্ধ করে তাকে? কি আছে এই সৌন্দর্যে? এত কেন সুন্দর শ্যামা? সংগ্রামের মন থেকে উত্তর আসলো, শ্যামা সুন্দর কারণ সংগ্রাম জোরদার ভালোবাসে তাকে। সৌন্দর্যের দৃষ্টিতে দৃষ্টির সম্মুখ হয় শ্যামা, তাই শ্যামা সুন্দর। সুন্দর চোখ সৌন্দর্যকে খুঁজতে ভুল করে না। এক্ষেত্রে শ্যামার সৌন্দর্যের তুলনায় সংগ্রামের চোখে সৌন্দর্য অত্যাধিক। নিঃশব্দে মৃদু হাসল সংগ্রাম, বলল শীতল কণ্ঠে, মাঝে মাঝে এভাবেই আমার একটু যত্ন নেবে বেগম, খুব ভালো লাগে তোমার কাছ থেকে এভাবে যত্ন পেতে। নিচে অতিথিশালায় কোল বৈঠক বসেছে, তহুরা একপাশে চুপসে আছে। তখন ঘরে আসার পর রিক্তার কাছে বেশ ঝাড়ি খেয়েছে ও। রিক্তা বরাবরই বাস্তববাদী। এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কালকেই শহরে ফিরবে ওরা। ফিরতে দেরি ছিল আরও 2 দিন, তবে এখন আর দেরি করবে না। নিজেদের জিনিসপত্র গোছানো হয়ে গেছে সবার। জমিদার লতিফ জোয়ারদারের কাছে জানানো হয়নি ওদের হঠাৎ এভাবে চলে যাওয়ার বিষয়টা, জানানো প্রয়োজন আগে থেকেই। খেয়ে দিয়ে ঘুমিয়েছে সংগ্রাম, সন্ধ্যার আগে উঠবে না আর। শ্যামা খানিকক্ষণ বসেছিল ওর শিয়রে। অনেকটা সময় বসে থাকার ফলে টান ধরেছে কোমরে। অবশেষে বসা ছেড়ে খাট থেকে নামলো শ্যামা। এই মুহূর্তে বালার কাছে গেলে মন্দ হয় না, ঘরে এভাবে বসে বসেই বা কী করবে আর। বালাও ঘরে একা। শ্যামা ধীরে ধীরে পা ফেলে ঘর থেকে বেরোলো। বালার ঘরের সামনে গিয়ে থমকে দাঁড়ালো, চাপানো দরজা ঠেলে ঘরে ঢুকলো।
মেঝেতে রক্তের ছোপ ছোপ দাগ দেখে বৃহৎ নয়নে চাইল শ্যামা। সাদা চকচকে মেঝেতে পড়ে আছে বালা, সম্পূর্ণ মুখ রক্তে ভেজা। এক হাতে মুখ চেপে রাখা ওর, হাতটাও লাল টকটকে রক্তে রঞ্জিত। অন্য হাত পেটে চেপে রাখা বালার। কুকরে হাত পা জড়ো করে মেঝেতে অমন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মেয়েটা। সামনের এমন রক্তাক্ত বিভৎস দৃশ্য দেখে এক মুহূর্তের জন্য জড়বুদ্ধি হয়ে গেল শ্যামা। জ্ঞানশূন্য হয়ে থম মেরে রইল সেকেন্ড কয়েক। অতঃপর চিৎকার করে উঠল বালা সম্বোধনে। বালা! চিৎকারের সাথে সাথে শ্যামা হুড়মুড়িয়ে বসল বালার কাছে। বালার মাথাটা নিচের কোলে তুলে নিল। বালার মুখের ভেজা তরল রক্ত কোনরূপ পরাকরণ ব্যতীত মুছিয়ে দিল নিজের দুহাতে। ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডাকল, বালা, কি হয়েছে তোমার? বালা, চোখ খুলো। এত রক্ত! কি হয়েছে তোমার বালা? বালাকে ডেকে কোনরূপ প্রতিক্রিয়ামূলক সাড়া না পেয়ে এবার শ্যামা চিৎকার করে ডাকল, ছোট জমিদার সাহেব, ভাবি আম্মা, কে কে কোথায় আছেন? তাড়াতাড়ি আসুন। বালা, এই বালা, কি হয়েছে তোমার? উত্তেজিত ভরকানো গলায় চেঁচিয়েই যাচ্ছে শ্যামা। গলা চড়িয়ে আসছে ওর। মেঝে ভিজে জবজবে লাল রক্তভূমিতে বালা রক্তভূমি করেছে। শ্যামা কেঁপে উঠল, ছলকে উঠল নারী সত্তা। ওর চিৎকারে প্রথমে শবনম আর লতিফা ছুটে এসেছে। লতিফা এসে আশপাশ না দেখে বাজ খাই গলা ঝাই করে উঠল, এই মেয়ে, চেঁচাচ্ছিস কেন এভাবে? জমিদার বাড়িতে মেয়েদের গলার আওয়াজ বাইরে যায় না, জানা নেই তোর? বলতে বলতে নজর পড়ল বালার দিকে। চোখ মুখ কুচকালেন লতিফা। রক্তের তরলে মাখামাখি তার আপন গর্ভের সন্তান, নিজের মেয়ে। হুঁশজ্ঞান হারিয়ে পড়ে আছে মেয়েটা শ্যামার কোলে। এই দৃশ্য যেন লতিফার মাঝে কোনো প্রকার উদ্বিগ্নতা বা প্রতিক্রিয়া জাগাতে পারল না, বরং রক্ত দেখে চক্ষু ঘৃণায় অবিলম্বে চোখ সরালেন তিনি। শবনম হুড়মুড়িয়ে বসল, উত্তেজিত হয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডাকতে লাগলো বালাকে। দুজনেই সমস্বরে চেঁচামেচিতে আতিয়া বেগম, লতিফ জোয়ারদার, সালেহা উভয় ছুটে আসলেন। পিছু পিছু উদ্বিগ্নতাহীন ধীর পায়ে আসলো জুনাইদ। লতিফার পাশে পেছনে নিঃশব্দে হাত গুটিয়ে দাঁড়ালো সে। সালেহা, আতিয়া বেগম, শবনম, শ্যামা সবাই দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে শুধু ডেকেই যাচ্ছে বালাকে। ঝাঁকানোর সাথে সাথে মেয়েটা নড়ে উঠছে শরীরে। সবার এত সব খেয়ে হারানো রোলের মাঝেই চোখ টলতে টলতে সংগ্রাম উঠে আসলো। ও দরজা মারানোর আগেই লতিফার চোখে পড়েছে। অমনি লতিফা এক ঝটকায় নিজেকে এগোলেন। শ্যামার হাত ধরে টেনে ঝটকা মেরে তুলে দাঁড় করালেন শ্যামাকে। শ্যামার কোলে থাকা সুরবালার মাথাটা শক্ত পাথরের মেঝেতে পড়তে গিয়েও পড়ল না। শবনম বালাকে টেনে নিল নিজের কাছে। লতিফা খেই খেই করে উঠলেন কটাক্ষ করে, এই মেয়ে, কি করেছিস আমার মেয়ের সাথে? বল, কি করেছিস? শ্যামা কেঁপে উঠল, কাঁপতে কাঁপতে ওষ্ঠাধর বেজালো। গলায় কথা আসছে না ওর। এত সব রক্ত নিজের শরীরেও মাখামাখি ওর, তার উপর বালার এই অবস্থা। সংগ্রাম পেছনে দাঁড়াতেই সর্বপ্রথম বালাকে ওভাবে মেঝেতে পড়ে থাকতে দেখল। আকস্মাৎ ঘুম জড়ানো আধো চোখ বৃহতাকার ধারণ করল ওর। জোরালো গলায় ছলকে উঠল, বালা! শ্যামা সহ সবাই মাথা তুলে তাকালো ওর দিকে। ছলো ছলো করে উঠল শ্যামার অক্ষি যুগল। ও লতিফার হাত থেকে নিজেকে ছাড়ালো ঝটকা মেরে। সংগ্রাম আকস্মাৎ বসে বালার গালে আলতো চাপড় মেরে ডাকলো উত্তেজিত হয়ে, এই বালা, কি হয়েছে তোর? চোখ খোল বালা। সালেহা ভীত ভেজা কণ্ঠে বলল, সংগ্রাম, বাবা বালাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চল, রক্তবমি করছে ও। ডাকছি, সাড়া দিচ্ছে না। কি হয়েছে ওর? দেরি করিস না সংগ্রাম, যা করার তাড়াতাড়ি কর। লতিফ জোয়ারদারও তার তাল মেলালেন, হ্যাঁ সংগ্রাম, দেরি করো না, তাড়াতাড়ি করো যা করার। সংগ্রাম অপেক্ষা করল না। বালার ছোট্ট নারী দেহটা নিজের দু হাতের আদলে তুলে নিয়ে এলোমেলো পায়ে এগুলো ঝট করে। দরজার সামনে জুনাইদ এই অবস্থায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে চোয়াল শক্ত করল সংগ্রাম। এক মুহূর্ত দাঁড়িয়ে দাঁত পিষে নিরেট কণ্ঠে বলল, সরে যাওয়া চোখ সামনে থেকে। জুনাইদ সরল বাধ্যার ন্যায়। সংগ্রাম দ্রুত পা চালিয়ে বালাকে কোলে করে ঘর থেকে বেরোল। পিছু পিছু সবাই ছুটল। শ্যামা ফিকরে উঠে পা বাড়াতে গেলে লতিফা খপ করে ধরল ওর হাত। আটকা পেয়ে থেমে গেল শ্যামা। পিছু ফিরে ভরার চোখে চেয়ে মৃদুস্বরে বলল, ছেড়ে দিন ফুপু আম্মা। ছাড়বো মানে? তোকে ছাড়বো? কি করেছিস আমার মেয়ের সাথে? আমি তো কিছু করিনি, যেতে দিন আমায়, আমি যাবো ওদের সাথে। ছেড়ে দেবো তোকে? যাবি তুই বাইরে? জানিস না
জমিদার বাড়ির মেয়ে বউরা বাইরে পা রাখে না? অবশ্য তোকে এই বাড়ির বউ ভাবেই বা কে? এই মুখ নিয়ে বাইরে যাবি তুই? আজ বাগে পেয়েছি তোকে, ছাড়ি কি করে বলতো? চল আমার সাথে। বলেই টেনে হিড়হিড়িয়ে নিয়ে যেতে লাগলো শ্যামাকে। শ্যামা তাজ্জব বনে চেয়ে রইল। লতিফার মুখভঙ্গি অদ্ভুত, রহস্যময়, এক চিলতে হাসি ঠোঁটের কোণে, অথচ তার মেয়ের অবস্থা করুন। মেয়েকে নিয়ে একটু উদ্বিগ্নতা নেই তার মাঝে। শ্যামা কয়েক পায়ে গিয়ে নিজের জোর খাটিয়ে থমকে দাঁড়ালো। লতিফার উদ্দেশ্যে বলল, কি করছেন আপনি? ছেড়ে দিন আমার হাত। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? আমি বালার সাথে যাব। লতিফা বাধা পেয়ে চোখ মুখ শক্ত করে শ্যামার দিকে ফিরল। শ্যামার চোয়াল শক্ত করে ধরল এক ঝটকায় এগিয়ে এসে। দাঁত পিষে ঘ্যাস ঘ্যাসে গলায় বলল, আমায় বাধা দিবি? কোথায় নিয়ে যাচ্ছি চল, গেলেই দেখতে পাবি। ফের শ্যামার হাত ধরল লতিফা। এবার খামচি মেরে ধরেছে। লতিফার খড়খড়ে শক্ত নখের দাবা পেতেই ব্যথায় কুকিয়ে উঠল শ্যামা। জুনাইদ এখনও ঠায় দাঁড়িয়ে, এবার বুকে হাত গুটিয়ে দরজায় হেলান দিল, যেন সামনে উপভোগ্য কিছু দর্শন করছে সে। চোখের তৃপ্তি অদ্ভুতর। শ্যামা এক পলক তাকালো জুনাইদের দিকে, পরের পলক সালেহার দিকে। এদের মা ছেলের মুখভঙ্গিমা এক অদ্ভুত পৈশাচিক আনন্দ দুজনের চোখে। শ্যামা শুকনো ঢোক গিলল। জুনাইদকেও খুব কম দেখেছে, যতবার দেখেছে ততবার মাথা নত অবস্থায়। শ্যামার দিকে কোনোদিন চোখ তুলেও তাকায়নি বোধ হয় সে। আজ প্রথম শ্যামার সাথে চোখাচোখি হলো ওর অদ্ভুত দৃষ্টি দেখে আর সালেহার এমন করা ব্যবহারে শুকনো ঢোক গিলল শ্যামা। সালেহা আবারও টেনে হিড়হিড়িয়ে নিতে গেলে শ্যামা উঁচু গলায় বলে উঠল, লাগছে আমার, ছেড়ে দিন আমায়। আমি বালার সাথে যাব। ওর অবস্থা ভালো নয়। আপনি তো ওর আম্মা, কি করছেন আপনি? ছেড়ে দিন আমায়। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? লতিফা শুনল না। শ্যামাকে সংগ্রামের ঘরের সামনে নিয়ে গিয়ে এক প্রকার ছুঁড়ে মারল ঘরের ভেতর। টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে মেঝের ওপর গড়িয়ে পড়ল শ্যামা। লতিফা মুহূর্ত ব্যয় না করে খট করে বাইরে থেকে লাগিয়ে দিল ঘরের দরজা। শ্যামা উঠে গিয়ে দরজা ধাক্কাতে লাগলো। ফুপু আম্মা, দরজা বন্ধ করলেন কেন? খুলে দিন দরজা, বাইরে যাব আমি, বালার সাথে যাব। এমনটা করবেন না দয়া করে, দরজাটা খুলে দিন। শুনছেন ফুপু আম্মা? ছেড়ে দিন আমায়, বের করুন এখান থেকে, দয়া করে দরজাটা খুলে দিন একবার। শ্যামার আহাজারি করে বলা কথাগুলো বাইরে দাঁড়িয়ে উপভোগ করলো লতিফা। বেশ আনন্দ অনুভূত হচ্ছে তার। এই সময় বাড়িতে কেউ নেই। শ্যামার গলা ওপর থেকে নিচ অবধি পৌঁছচ্ছে অতি ক্ষীণ আওয়াজে। জুনাইদ হেলে দুলে লতিফার সামনে আসতেই মা ছেলে দুজনের দিকে তাকিয়ে ফিচেল হাসল। এদিকে সংগ্রামের পিছু পিছু বাড়ির সবাই বেরিয়েছে বাইরে। সংগ্রাম ধ্যান জ্ঞান হারিয়ে বালাকে কোলে করে অন্দর ছেড়ে বাগানের দিকে এগোলো। চিৎকার করে ডাকলো, আহাত, গাড়ি বের কর তাড়াতাড়ি। সংগ্রামের চিৎকারে বাগানের এক পাশ থেকে সবাই দৃষ্টি ঘোরালো এদিকে। সংগ্রামকে ওভাবে হন্তদন্ত অবস্থায় বালাকে কোলে তুলে গাড়িতে উঠতে দেখে রিক্তারা সবাই বৃহৎ নয়নে তাকালো। বালাকে ওভাবে রক্তমাখা অবস্থায় দেখে এগিয়ে আসলো সবাই। গাড়ি ছেড়েছে ইতিমধ্যে। সংগ্রাম এখনও সারা শব্দহীন বালাকে একস্বরে ডেকেই যাচ্ছে। মেয়েটা অনর, নেতিয়ে পড়া। দুটো গাড়ি করে বাড়ির সবাই বেরোলো হাসপাতালের উদ্দেশ্যে। রিক্তা কিছুক্ষণ অদূরে যাওয়া গাড়ির দিকে বিস্মিত নয়নে তাকিয়ে থেকে নিজের মাঝে বিড়বিড় করলো, সুরবালা না ওটা? কি হয়েছে ওর? সকালেই তো ঠিক ছিল মেয়েটা, এখন অমন রক্তাক্ত অবস্থায়। কি হয়েছে ওর? সবাই এখনও ধুলো উড়ানো গাড়ির পথের দিকে চেয়ে আছে। রিক্তা শুল্ক ঢোক গিলল। অঙ্কুরের দিকে তাকালো এবার। বরাবরের মতোই ছেলেটার ভাবভঙ্গি দুর্বোধ্য, তবে চোখের চাহনি ক্ষীণ সূক্ষ্ম। আলামিন বলল এবার, আরে ভাই, কি হলো বলতো? কি হলো মেয়েটার? মনে তো হয় গুরুতর কিছু। ওরা বোধ হয় হাসপাতালে গেল, একবার যাবি তোরা? অঙ্কুর তৎক্ষণাৎ নিরেট ফরাট কণ্ঠে বাঁধ সাধল, ওদের ব্যাপার ওদেরকেও বুঝতে দে, নাক গলাতে হবে না তোকে ওদের বিষয়। দুদিনের অতিথি কাল চলে যাবে, নতুন করে আর উটকো ঝামেলা জড়াতে হবে না তোকে। অঙ্কুরের গম্ভীর কথাটা বোধহয় পছন্দ হলো না রিক্তা আর আরুষের। রিক্তা বলল, অঙ্কুর, এভাবে বলছিস কেন? দেখলি তো মেয়েটার অবস্থা, একবার গেলে কি হবে? উটকো ঝামেলা মনে হচ্ছে তোর কাছে? এটা সুরবালাকে উটকো মনে হচ্ছে? অঙ্কুর জবাব করল না। জবাব করার সামান্য প্রয়োজন বোধটুকু করল না।
সে গটগটিয়ে স্থান ত্যাগ করলো, এগুলো অতিথিশালার দিকে। ওকে যেতে দেখে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে রইল রিক্তা। গ্রামে হাসপাতাল নেই, প্রাথমিক চিকিৎসালয়, ডাক্তারের দক্ষতা যৎসামান্য। তড়িঘড়ি করে বালাকে নিয়ে যাওয়া হয়েছে সেখানেই। জমিদার বাড়ির সবাইকে একসাথে ওভাবে অমন অবস্থায় দেখে গ্রামের সবাই ছুটে এসে ভিড় জমিয়েছে বাইরে। হটুপটি চলছে সবার। সংগ্রাম উত্তেজিত ও উদ্বিগ্ন, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে সে। সাথে বাড়ির সবাই, অথচ যার গর্ভের ধন তার দেখা নেই, নারীচোরা আপন ভাইয়েরও দেখা নেই। শবনম, আতিয়া বেগম, সালেহা উভয় রক্ষী যুগল ভিজে চপচপে। আতিয়া বেগম তো কাছে নাহাজারি করে। লতিফ জোয়ারদার ফ্যাকাশে চিন্তিত মুখে পায়চারি করছেন দরজার বাইরে। সংগ্রাম আছে ভেতরে। বালা শরীরে রক্ত মুছিয়ে পরিষ্কার করা হয়েছে ওকে, কোনো একটা ইঞ্জেকশনও পুশ করা হয়েছে ওকে। সংগ্রামের সামনে ডাক্তার ইতস্তত, হাত কাঁপছে তার। পরপর ঢোক গিলছে সংগ্রাম। বালার সাড়া নেই, নারী চলাচল স্বাভাবিক নয়। ডাক্তারের কম্পিত হাবভাব দেখে সংগ্রাম এবার পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো তার কাজের দিকে। তিনি বারবার আর চোখে তাকাচ্ছেন সংগ্রামের দিকে। সংগ্রাম বাজখাই গলায় খেয়ে গিয়ে উঠল। এই ডাক্তার, কি করছিস তখন থেকে? কি হয়েছে পালার সেটা বল। এত রক্ত কোথার থেকে এলো? রক্ত বমি কেন করছো? সারা দিচ্ছে না কেন আমার পালা? ডাক্তার ঢোক গিলল, চমকে উঠে পিছিয়ে গেল জড়তায়। আতঙ্কিত ভীত স্বরে মিনমিন করল, এসবের চিকিৎসা নেই মানে? কি সবের চিকিৎসা নেই? হ্যাঁ, কি হয়েছে পালার? সংগ্রাম ক্ষেপে উঠল দ্বিগুণ। তেরে গিয়ে কলার চেপে ধরল ডাক্তারের। দাঁত পিষে বলল, পারবি না মানে? কি হয়েছে ওরা? কি বলে ডাক্তার তুই? রোগীর অসুখ ধরতে পারিস না? রক্ত বমির কারণ কি সেটা বল। তাড়াতাড়ি বল, চিকিৎসা করা ওর। ওর যদি কিছু হয় না তাহলে এখানেই তোকে চিন্তা পুঁতে ফেলবো আমি। ডাক্তার ঢোক গিলল পুনরায়। কলার ছাড়ানোর চেষ্টা তো দূর, চোখ তুলে তাকানো বিপজ্জনক তার জন্য। সংগ্রাম এক ঝটকায় কলার ছাড়ল। এই মুহূর্তে আর ভাবা যাচ্ছে না কিছু। মস্তিষ্ক শূন্য হয়ে আসছে। ও আগেই জানতো এখানে এসে কাজ হবে না, তবুও খেয়ে হারিয়ে প্রচেষ্টার তাগিদে ছুটে এসেছে অল্প সময়। কিন্তু লাভ হলো না। যা আগে করার দরকার ছিল তা করতে হবে এখন। এই অল্প ঠান্ডার মৌসুমেও ঘেমে একাকার সংগ্রাম। ও এক হাত কোমরে রেখে অন্য হাতে মুখের ঘাম মুছল। দ্রুত পায়ে বেরিয়ে আসলো উক্ত চার দেয়ালের ঘর থেকে। বাইরে বাড়ির সবাই ওকে ঘিরে ধরতেই কারো তোয়াক্কা করল না সংগ্রাম। আহাদকে ডাকলো উচ্চ স্বরে। আহাদ এক মুহূর্তেই উপস্থিত। সংগ্রাম আদেশ ছুড়ল, দ্রুত গাড়ি বের করো, সহজে উপস্থিত নাও। পালাকে নিয়ে সহজ যেতে হবে আমাদের। আদেশ তামিল করলো আহাদ। লতিফ জোয়ারদার উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলো এবার, সংগ্রাম, কি হয়েছে বলার? ওকে শহরে নিয়ে যেতে হবে কেন? সালেহাও একই প্রশ্ন করলেন ভেজা কণ্ঠে। সংগ্রাম, বল না কি হয়েছে পালার? সংগ্রাম ফিরল আমার দিকে। অনেক দিন পর তাকালো ভালোভাবে। চোখের দৃষ্টি শীতল। সংগ্রাম ভেজা ঠান্ডা কণ্ঠে বলল, জানি না আম্মা, তবে ওকে শহর নিয়ে যেতে হবে। এখানে এই অধমের দ্বারা চিকিৎসা হবে না ওর। তোমরা তোমরা বাড়িতে যাও, আমি যাচ্ছি বালাকে নিয়ে। তোমাদের কারো প্রয়োজন হবে না। কথা শেষ করে সংগ্রাম আশেপাশে তাকালো। ওর তৃষ্ণার্ত চক্ষুদয় খুঁজল ওর বেগমকে, কিন্তু পেল না। সংগ্রাম চকিতে আশেপাশে চাইল। এতক্ষণে সম্বিত ফিরেছে শ্যামাকে ঘিরে। উপস্থিত সকলের মাঝে শ্যামাকে না পেয়ে শবনমের দিকে ফিরল সংগ্রাম। ঠান্ডা কণ্ঠে উদ্বিগ্নতা ভর করল ফের। এতক্ষণে শবনম তাকালো আশেপাশে, চোখ মুছিয়ে ভেজা কণ্ঠে বলল, ভাবি, শ্যামা শ্যামা কোথায়? শ্যামা তো আসেনি আমাদের সাথে, ও বোধহয় বাড়িতেই আছে। সংগ্রাম বৃহৎ করল চাহনি। মস্তিষ্কে অন্য কিছু হানা দিতেই তোরপে উঠল। শ্যামা বাড়িতে একা, এতক্ষণ কেন খেয়ালে আসেনি ওর? সংগ্রাম চোখ শব্দ করল মুখে। বাড়িতে যাওয়া প্রয়োজন আগে। এমনিতেও বালাকে নদীপথে শহরে নিয়ে যাওয়া যাবে না। এতে শহরে তাড়াতাড়ি পৌঁছানো গেলেও হাসপাতাল উল্টো দিকে হওয়াতে একই সময় লাগবে স্থল পথে যাওয়ার মতো। স্ট্রেচারে করে গাড়িতে তোলা হয়েছে বালাকে। সালেহার সাথে যেতে চেয়েছে সংগ্রাম, বাধা দেয়নি। বাধা দিলেও শুনত না সালেহা। এই গাড়ি সোজা রওনা দিবে শহরের দিকে। তবে একবার জমিদার বাড়িতেও যেতে হবে শ্যামার জন্য। বালার এই অবস্থার প্রায় আধা ঘন্টা পেরোলো, এখনও কোনো হুঁশজ্ঞান নেই মেয়েটার। আর না তরিতে কিছু করা সম্ভব হচ্ছে সংগ্রামের দ্বারা। জমিদার বাড়ির সামনে গাড়ি থামিয়ে তড়িঘড়ি করে নামলো সংগ্রাম।
গাড়ি থামতেই বালার দিক থেকে ভেজা চোখ তুলল সালেহা। জানলা দিয়ে বাইরে তাকিয়ে সংগ্রামকে বলল, বাড়িতে এলি কেন আবার? আমার বেগমের সাথে প্রয়োজন আছে আমার, আমি আসছি। এই অবস্থায় সংগ্রামের সোজা জবাবে ক্ষিপ্ত হলো সালেহা। দাঁত পিষে বললেন তিনি, বালার এই অবস্থাতেও ওই মেয়েটার কথা ভাবতে হবে তোকে? ও মরছে না এখন, কিন্তু বালা ও ভালো নেই, ওর কথা ভাববি না একবারও? ওদের দুজনের চিন্তায় আমার মাথায় আছে, আমি আসছি এখনই। সংগ্রাম বাড়িতে ঢুকলো গটগট পায়ে। বাকিরা ফেরেনি এখনো। ওরা ফিরছে পেছনের গাড়িতে। জমিদার বাড়ি আজ অন্ধকার, কালো অন্ধকার জুড়ে পুরো মহল। বাইরের আলো বাতাস ভেতরে আসার উপক্রম নেই কোনো। সংগ্রাম বিভ্রান্ত হলো অন্দরে ঢুকে। পুরো অন্দর, সিঁড়ির উপর নিচ সব জায়গাতেই কুচকুচে কালো অন্ধকার দেখে এক মুহূর্তেই ছ্যাদ করে উঠল। অন্ধকারের চারদিকে একেবারেই অস্পষ্ট, কারো উপস্থিতির কোনো রেশটুকুও নেই। সংগ্রাম পকেট হাতরে লাইটার বের করলো, হলদে অগ্নির আলো জ্বালালো ধক করে। সিঁড়ি হাতরে দ্রুত উঠল ঘরের দিকে। নিজের ঘরের সামনে গিয়ে থমকে দাঁড়ালো সংগ্রাম। বাইরে থেকে দরজা আটকে দেওয়া। সংগ্রাম দ্রুত খুলল দরজা। দরজার পাশের বৈদ্যুতিক বোর্ড হাতরে লাইট জ্বালানোর চেষ্টা করলো। লাইট জ্বলল না, সুইচ টিপেও। লাইটারের হলদে আলোয় সংগ্রাম দেখার চেষ্টা করলো পুরো ঘর। ডাকলো শঙ্কিত স্বরে, শ্যামা বেগম, কোথায় তুমি? সারা এলো না এক ডাকে। সেকেন্ড কয়েক বাদ শ্যামার ক্ষীণ আওয়াজ ভেসে আসলো সংগ্রামের কানে, ছোট জমিদার সাহেব। চোখেতে তাকালো সংগ্রাম। গলা অনুসরণ করে দ্রুত এগোলো বারান্দার দিকে। সন্ধ্যা নেমেছে, বাইরেও অন্ধকার। চার দেয়ালে বন্দি ঘরে বাইরের তুলনায় দ্বিগুণ, তবে বাইরে স্পষ্ট খানিক। লাইটারের হলদে আলো আর বাইরের ক্ষীণ উজ্জ্বলতায় বারান্দার এক কোণে গুটিয়ে থাকা শ্যামাকে দেখতে পেল সংগ্রাম। হুড়মুড়িয়ে শ্যামার কাছে বসলো সে। এক হাতে লাইটারটা শ্যামার মুখোমুখি ধরে ওর ভয়ার্ত কম্পিত চেহারাখানা দেখে আটকে উঠল সংগ্রাম। চুল এলোমেলো শ্যামার, চোখের পাপড়ি ওষ্ঠযুগল কাঁপছে তৃর্তির করে। চোখে মুখে স্পষ্ট ভয়। সংগ্রাম আতঙ্কিত স্বরে বলে উঠল, বেগম, কি হয়েছে তোমার? এখানে কেন তুমি? আলো নেই কেন বাড়িতে? আর কিছু বলার আগেই সংগ্রামের বুকে সেপটে ওকে দু হাতে ঝাপটে ধরল শ্যামা। ফিকরে উঠে হাতের বাঁধন শক্ত করলো আরো। গুটিয়ে গেল সংগ্রামের প্রশস্ত বুকের মধ্যিখানে। নিজেকে যেন লুকাতে চাইল সে। ফুপিয়ে উঠল আবার। সংগ্রামের ভারী হৃদস্পন্দন তীব্র হয়ে জোরালো হয়ে আসছে অত্যাধিক। হৃৎপিণ্ড লাফাচ্ছে তীব্র গতিতে। শ্যামা শক্ত করে চড়ালো ওকে। কেঁপে কেঁপে সংগ্রামের হাত উঠল শ্যামার চুলের ভাঁজে। গলা ভিজিয়ে ডাকলো সংগ্রাম, বেগম, ঠিক আছে তো তুমি? কি হয়েছে? হ্যাঁ, শ্যামা ফোপালো। থেমে থেমে ক্ষীণ স্বরে আওয়াজ তুলল চোখ বুজে, আমার ভয় করছে ছোট জমিদার সাহেব। কোথাও আলো নেই, অন্ধকার সবখানে। আমায় ছেড়ে যাবেন না আপনি? ফিরে আসুন আমার কাছে। এই তো আমি ফিরে এসেছি, তোমার কাছে এসেছি। তাকাও আমার দিকে, দেখো আমি ফিরে এসেছি তোমার কাছে। তোমার ছোট জমিদার সাহেব এখানেই আছে বেগম। শ্যামা চোখ খুলল, মাথা তুলল সংগ্রামের বুক থেকে। আধো আধো চোখে ঝাপসা আলোয় তাকালো সংগ্রামের মুখ পানে। তার ছোট জমিদার সাহেব তার সামনেই, আলিঙ্গনে জড়িয়ে রেখেছে তাকে। তার মানে এটা ভ্রম নয়, সত্যি এসেছে সংগ্রাম। শ্যামা সন্দেহ কাটানোর জন্য হাত বাড়িয়ে সংগ্রামের গালে রাখল। খোঁচা খোঁচা দাড়ি হাতের তালুতে বিদ্ধ হতেই সম্ভিত ফিরল ওর। ও হুমড়ি খেয়ে আবারও আছড়ে পড়ল সংগ্রামের বুকে। ফুপিয়ে উঠল সাথে সাথে। টাল হারিয়ে পেছনের দিকে হেলে পড়ল সংগ্রাম। ডাকলো সে, বেগম, অন্ধকার কেন পুরো বাড়িতে? তুমি তুমি বাড়িতে কি করছো? তখন আমাদের সাথে কেন আসনি তুমি? আমি যেতে চেয়েছিলাম, কিন্তু ফুপু আম্মা যেতে দেয়নি আমায়। উনি আমাকে ঘরে রেখে বাইরে থেকে দরজা আটকে দিয়ে চলে গেছে। আমি ডেকেছিলাম, শুনিনি। অনেক ডেকেছি আমি, কেউ আসেনি আমার কাছে। আমি ভয় পেয়েছিলাম। আলো ছিল না ঘরে, কেউ একটু আলোও দেয়নি আমায়। কেউ আসেনি আমার কাছে, আপনিও আসেননি। নালিশের স্বরে কথাগুলো বলে থামলো শ্যামা। সংগ্রাম সবটা শুনল। শীতল চোখ মুখ শক্ত হয়ে উঠল ওর। মস্তিষ্কে ক্ষিপ্ততা জেগে উঠল। শ্যামার কথার উৎস অর্থ বোধগম্য হতে সময় লাগলো না এসব কিছুর উদ্দেশ্য সম্পর্কে ধারণা করতে। অমনি টব বগিয়ে উঠল পুরুষালী গরম রক্ত। হাত মুঠো করে চোখ বুজে সংযত করলো নিজেকে।
এখন এসবের সময় নেই। সংগ্রাম শান্ত হলো, স্বাভাবিক কণ্ঠে বলল, এই তো আমি এসেছি, এখন হাতে একদম সময় নেই বেগম। ওঠো, যেতে হবে আমাদের। শ্যামাকে তুলে দাঁড় করালো সংগ্রাম, হাত টেনে ঘরে নিয়ে আসলো। ঘরে আসতেই আচমকা চলে উঠল পুরো মহলের সব আলো। মুহূর্তেই উজ্জ্বল আলোয় আলোকিত হলো পুরো বাড়ি। আকস্মিক আলো জ্বলতেই এতক্ষণের অন্ধকারের রেশ কাটতে ছলকে উঠল শ্যামা। চোখ মুখ খিচে শক্ত করে ধরল সংগ্রামকে। আলো জ্বলায় আশপাশটা ভালোভাবে দেখল সংগ্রাম। চেয়ারের ওপর থেকে কালো চাদরটা হাতে তুলে নিল, জড়িয়ে দিল সেটা তার বেগমের শরীরে। শ্যামাকে চাদরে মুড়িয়ে উষ্ণ আলিঙ্গন করল, পরশ আঁকল কপালে। মুখখানা দুহাতে মুছিয়ে এলোমেলো চুল ঠিক করে গুজে দিল কানের পাশে। অতঃপর কাঁধ জড়িয়ে হাতখানা আরো শক্ত করে ধরে বলল ধীর কণ্ঠে, সময় নেই বেগম, চলো। বাইরে বেরোতেই মুখোমুখি হলো জুনাইদের। পেছনে হন্তদন্ত লতিফা। জুনাইদকে দেখে পুনরায় চল শক্ত হলো সংগ্রামের। জুনাইদের চাহনি শীতল, তবে কম্পিত অক্ষি পল্লব। ও বোধহয় ঢোক গিলল, কণ্ঠমণিতে দৃশ্যমান হলো তা। পেছনে লতিফা সংগ্রামকে দেখে ভড়কালো, ঢোক গিলে জোরপূর্বক হাসার চেষ্টা করলো। এগোতে এগোতে সাফাই গিয়ে বলল, সংগ্রাম, বাবা এসেছিস তুই? এই দেখ না, পুরো বাড়ি এতক্ষণ অন্ধকার ছিল কেমন, বিদ্যুৎ ছিল না। সংগ্রাম হাত উঁচিয়ে থামিয়ে দিল লতিফাকে। দৃষ্টি অত্যাধিক নিরেট ওর, যা জোনাইদের পানে। জোনাই চোখ ঘুরাচ্ছে এদিক ওদিক। সংগ্রাম আঙুল তুলে দাঁত পিষে ক্ষিপ্ত কণ্ঠে বলল, হিসেবের খাতায় সবটা তুলে রাখলাম, ফিরে এসে হিসেবে বসবো। অনেক কিছু সহ্য করেছি, আর না, ছাড় দিয়েছে অনেক। এবার আর না, অনেক হিসেব বাকি আছে তোর সাথে। ফিরে এসে না হয় সবটা করে বসবো। তৈরি থাকিস নিজের প্রাপ্যটুকু বুঝে নেওয়ার জন্য। আমি ফিরবো খুব শীঘ্রই। এবার লতিফার দিকে ফিরল। লতিফাকে এক পলক দেখে শ্যামার দিকে তাকালো। মেয়েটার চোখ নামানো, শরীর নেতিয়ে, সংগ্রামের ওপর অর্ধভার। সংগ্রাম চোখ সরিয়ে লতিফার দিকে তাকালো, বলল কটাক্ষ করে, আমার বেগম আম্মা ডাকটাও যোগ করেছে তোমার নামের সম্বোধনের পাশে। ফুফু আম্মা, যার অর্থ বোঝা সামান্য জ্ঞানটুকুও তোমার নেই। তা ফুফু আম্মা তৈরি থাকবেন, হ্যাঁ? আমি ফিরবো আপনার মেয়েকে নিয়ে। পালে একটু দোয়া করবেন নিজের মেয়ের জন্য। শুনেছি মায়ের দোয়া খুব কাজে লাগে, সে যতই নিকৃষ্ট হোক না কেন। দোয়া করবেন একটু বালার জন্য, আর নিজের ছেলে আর নিজের জন্য একটু মানত করে রাখবেন আল্লাহর কাছে। আমি কিন্তু এবার ছাড় দেব না, সব কিছুর হিসেব তুলব আমি। আসলাম। শ্যামাকে নিয়ে বাইরে এসেছে সংগ্রাম। শ্যামার শরীর কালো চাদরে মোড়ানো, টলটল পায়ে কোনো রকমের সংগ্রামের গায়ে ভর করে এগিয়ে যাচ্ছে ও। চোখের দৃষ্টি ঝাপসা। বাইরে গাড়ির সামনে রিক্তা, জবা, তহুরা, ওরা সবাই। অঙ্কুর নেই। সংগ্রাম জোয়ারদার আর তার বেগমকে আসতে দেখে একপাশে দাঁড়ালো ওরা। সকালে তহুরার ব্যঙ্গ করা মুখে শ্যামার কথা শুনে ওকে এক পলক দেখার কৌতূহল বশত আলামিন তাকালো সংগ্রামের পাশে শ্যামার দিকে। দেখতে তো পেল না, উল্টো মুখোমুখি হলো সংগ্রামের টাটানো দৃষ্টির। অমনি চোখ সরালো আলামিন, নত করলো দৃষ্টি। সংগ্রাম একে একে দেখলো সবাইকে। ওর চোখ বোধহয় খুঁজলো কাউকে, কিন্তু পেল না। শ্যামাকে নিয়ে গাড়িতে উঠে বসলো সংগ্রাম। আদেশ করলো চড়া কণ্ঠে, যত তাড়াতাড়ি সম্ভব গাড়ি চালাও। সংগ্রামের পাশে শ্যামাকে দেখে চোখ মুখ কুচকালেন সালেহা। বললেন ঝাই ঝাই কটাক্ষ স্বরে, এই মেয়ে এখানে কেন? কেন নিয়ে এসেছিস ওকে? ও যাবে আমাদের সাথে। ছোট্ট উত্তর সংগ্রামের। সালেহা যেন তেলে বেগুনে চলে উঠলেন। শক্ত হাতে খামচে ধরলেন শাড়ির অংশ। শ্যামার যেন হুঁশ জ্ঞান নেই, আশেপাশের কোনো কিছুই ধ্যানে নেই ওর। ওর টলছে শুধু। গাড়ি বাঁক নিতেই শ্যামা হেলে পড়ল সংগ্রামের ওপর। সংগ্রাম আরও শক্ত করে ধরল ওকে। ওর মাথাটা রাখল নিজের কাঁধের ওপর। চোখ বুঝেছে শ্যামা, খুলে রাখা অত্যন্ত দায় হয়ে পড়েছিল। সংগ্রাম এক হাতে ওর কাঁধ জড়িয়ে বালার পানে তাকালো, অন্য হাত বাড়িয়ে ঝুলে পড়া হাতটা ধরল বালার। শরীর ঠান্ডা নয়, উষ্ণ গরম। চোখ বুঝে স্বস্তির নিঃশ্বাস ফেলল সংগ্রাম। বালার মুখে গ্যাস পাইপ লাগানো, চোখের কোণে পানি এক বিন্দু কণা চিকচিক করছে মুক্তার দানার ন্যায়। আজ প্রথমবার বোধহয় বালাকে দেখে আফসোস লাগলো সংগ্রামের। তবে এটা অনুশোচনা নয়। সালেহা নিজের সামনে শ্যামাকে নিয়ে সংগ্রামের অমন প্রভৃতি দেখে হিসিয়ে উঠলেন। চোখের সামনে অমন দৃশ্য তিক্ত লাগছে তার কাছে। অবলীলায় তিরস্কারের ভঙ্গিতে চোখ সরালেন তিনি, হিসিয়ে উঠলেন, পাগলের পাগলার মতো কতদিন মত্ত হয়ে পাগল থাকিস, আমিও দেখব। সংগ্রাম চোখ তুলল।
বলল অবিলম্বে। সারা জীবন থাকবো আম্মা, সন্দেহ করো না এতে। চেনো তো তুমি আমাকে, বলো একটাই তো জীবন, বলো ওর প্রতি না হয় ওকে ভালোবেসে পাগল হয়ে কাটিয়ে দিলাম। দাঁত খিঁচলেন সালেহা, বিড়বিড় করলেন আরও কিছু। রাতের আধারে ঘনীভূত চারদিক, শীত অল্প বিস্তর। গ্রামের শেষ প্রান্ত হয় শিয়ালের ডাক ভেসে আসছে পাথরের দিক থেকে। দমকা শীতল হাওয়া বহমান। আফতাবের ছোট্ট টিনের ঘরটায় বেশ কজনের উপস্থিতি। ময়না গুটি অলকার দুহাতের বন্ধনে। বিকেলের দিকে মুখলেস অলকাকে নিয়ে এসেছে আলপুরে। এখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত নন তারা। সকাল থেকে পরবর্তীতে কী ঘটেছে জানা নেই। খানিক বাদ ফিকরে উঠে হেঁচকে তুলছে ময়না। অলকা নিশ্চুপ পাথরের ন্যায়, জবান খোলার শক্তি যেন নেই তার। ভীষণ ভারী লাগছে জবার, জিভ নড়ছে না, কথা আসবে কি করে। মুখলেসও নীরব। তিনি লজ্জায় মেয়ের অবস্থার জন্য তো তিনিই দায়। প্রথম থেকে যদি আশকারা না দিতেন তাহলে হতো না এমনটা। ময়নাকে কি ফেরাতে পারতেন না তিনি এই নরক থেকে? পারতেন তো, কিন্তু তিনি করেননি তা, যার ফল ভোগ করতে হচ্ছে এখন। ভোগ তো তিনিই করছেন না, করছে ময়না। এতদিন নির্যাতিত হয়ে এসেছে, আর এখন ছাড়া পেয়েও নিজেকে কীটের ন্যায় অনুভূত হচ্ছে ওর। আফতাবের বাবা এক পাশে দাঁড়িয়ে, হাত দুখানা গোটানো তার, কপালে সূক্ষ্ম ভাঁজ। খালেদা বারবার পিট করে তাকাচ্ছেন তার দিকে, উসখুস করছে কথা তোলার জন্য। অনেক কিছুই তো ঘটল পরবর্তীতে। আফতাবও নেই এখন। রেগেমেগি সেই বিকেলের দিকে বেরিয়েছে হনহনিয়ে, ফেরেনি এখনও। ময়নার বাপ মায়ের আসার খবর পৌঁছয়নি ওর কাছে। অলকা এই প্রথম আসলেন মেয়ের শ্বশুরবাড়ির গ্রামে, তাও ভাগ্যের পরিহাসেই। তিনি তো প্রতিজ্ঞা করেছিলেন মানিক নামক ওই নচ্ছার কুলাঙ্গারের ভিটেতেও পা রাখবেন না তিনি। আজ ভাঙতে হলো আপন পণ। তবে মানিকের বাড়ির ভিটের দিকে ফিরেও তাকাননি তিনি। মানিক নাকি বাড়িতে নেই। সন্ধ্যার আগে নাকি ওর নতুন শ্বশুর বাড়িতে গেছে বাড়ি শুধু সবাই, বাড়িতে তালা দেওয়া। মুখলেস সোজা আফতাবদের বাড়িতে নিয়ে এসেছে অলকাকে। এসে দেখে ময়না ঘরের দুয়ারে হাঁটু জড়িয়ে বসে আছে। অলকা শান্ত স্বরে ডাকলেই ছলকে উঠল মেয়েটা। হুড়মুড়িয়ে ছুটে এসে আশ্রে পড়ল আম্মার বুকে। এতক্ষণের চাপা কান্না বেরিয়ে আসলো তীব্র আর্তনাদ হয়ে। হাউমাউ করে কেঁদে উঠল মেয়েটা। মেয়ের কান্নার সাথে সাথে ভিজে আসলো অলকার বুকের সাথে অক্ষি কোটর। মুখলেস শুধু চোখ চোরাচ্ছিলেন এদিক ওদিক। মেয়ের অমন কান্নার শব্দে মেয়ের দিকে চোখ তুলে তাকানোরও সাহস কলইনি তার বুকে। আফতাবের বাবার সাথে কুশল বিনিময় স্বরূপ দু একটা কথা হয়েছে এ পর্যন্ত। এখন সবাই চুপ, কেউই একবারই কথা তুলছেন না। এদিকে তারা থেমে থাকলেও সময় থেমে নেই। গড়ালো মুহূর্তের পর মুহূর্ত। আফতাব আসলো 9টার দিকে। চোখ মুখ তামাটে বর্ণ ধারণ করেছে ওর। ভ্রুযুগলের মাঝে ভাঁজ কয়েক স্তর। সাংঘাতিক শক্ত চোয়াল। বাইরে কাউকে না দেখে ও মাথা নত করে ঘরে ঢুকল। এই ঠান্ডাতেও শরীরে গরম কাপড় নেই। ফতুয়ার লুঙ্গি পরে বেরিয়েছিল বাড়ি থেকে, সেভাবেই আছে এখনও। আফতাব ঘরে ঢুকে চোখ তুলেও তাকালো না। দরজার পেছনের হুক থেকে নতুন একটা ফতোয়া হাতে তুলল। অতঃপর গামছা হাতে তুলে বের হওয়ার জন্য উদ্যত হতেই হিমশীতল কণ্ঠের একটা নির্মল ডাক কানে ঠেকল। আফতাব। থমকালো আফতাব, পিছু ফিরল ঝট করে। এতক্ষণের কপালের ভাঁজ গায়েব হয়েছে নিমিষেই। ঘরে এতগুলো মানুষের উপস্থিতি মোটেও ঠাহর করতে পারেনি সে। ওর মন মস্তিষ্ক তো এদিকে ছিলই না। অলকা, মুখলেস আর নিজের আব্বা আম্মা সহ ময়নাকে একসাথে দেখে বোধহয় অপ্রস্তুত একটা অবস্থায় পড়ল আফতাব। খানিক চেয়ে থাকলো অলকার পানে। চোখ ফিরিয়ে ফিরে নত করলো দৃষ্টি। নত দৃষ্টিতেই বাঁকা চোখে দেখার চেষ্টা করলো ময়নাকে। অতঃপর স্বাভাবিক করলো নিজেকে, বলল, আপনারা ভালো আছেন আম্মা? আম্মা সম্বোধনে ঝট করে চাইলো খালেদা। সোচালো দৃষ্টি তার। আফতাব এনাকে আম্মা বলে ডাকলেন কেন? অলকা বললেন নত স্বরে। ভালো আর রাখলাম কই বাবা। কাতর শোনালো কণ্ঠস্বর। আফতাব অপ্রস্তুত, ইতস্তত। ও চোখ ঘুরাচ্ছে এদিক ওদিক। এনারা কখন এসেছে জানা নেই। আব্বা আম্মাও বা এনাদের কি বলেছে কে জানে। আফতাব কথা টেনে বলল, বসুন আপনারা, আমি হাত মুখ ধুয়ে আসছি। বলেই পলাতকের ন্যায় নিজেকে আড়াল করলো সে। চোখ বুঝে হাঁপ ছাড়লো বাইরে এসে। কলপার থেকে হাত মুখ ধুয়ে বাইরে বেরোতেই মুখোমুখি হলো নিজের আব্বার। আফতাব তাকে উপেক্ষা করে পাশ কাটাতে চাইল। ছেলের উপেক্ষা বুঝে বলল আফতাবের বাবা, সোনারা আইসেন থাইকা তেমন কোনো কথা হয় নাই, যা কথা কওয়ার তুমি কও, আমরা কেউই কথা কমু না এই বিষয়ে। তোমার উপর সিদ্ধান্ত ছাড়লাম,
দেখা যা খুশি তা কইর না আবার। মাইয়ারা জীবন তো নিজে থাইকা এমন হয় নাই, ওরা আইসেন ওনাগো মাইয়ার নিয়া যাইতে। রাই খাই বা কি করব, হয় যা করার হইবা চিন্তা কইর। আফতাব একটু থেমে কথাগুলো শুনল, অতঃপর গটগটিয়ে স্থান ত্যাগ করলো। বারান্দার রশি থেকে চাদর টেনে গায়ে চড়ালো, ঘরে আসলো। তারপর মুখলেস বসেছেন দরজা বরাবর কাঠের চেয়ারে। আফতাব প্রথমেই দেখলো তাকে, খানিক রাগ হলো তাকে দেখে। চড়াও করে উঠল পূর্বের ক্ষিপ্ত মস্তিষ্ক। তবে সে বরাবরের ন্যায় সামলালো নিজেকে। অলকার পানি তাকিয়ে হাসার চেষ্টা করলো। খালেদার দিকে ঘুরে বলল, আম্মা, খাবারের ব্যবস্থা করো নি এখনো? তুমি গিয়ে খাবারের ব্যবস্থা করো, আমার কথা আছে ওনাদের সাথে।